ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই তুমিও কটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ
ভুবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা। আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। নমস্কার। আমি আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করি স্বামী বিবেকানন্দ, যার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অর্থাৎ তিনি না থাকলে রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ মিশন না থাকলে আমাদের আজকের এই অনুষ্ঠান কখনোই সম্ভব হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত স্বামী একরূপানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ সেবাশ্রম তমলুক, ওনাকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। উপস্থিত রয়েছেন অগ্নিমিত্র জানা, উপস্থিত রয়েছেন নীতিশ রঞ্জন মুখোপাধ্যায়, সুশীল ভৌমিক এবং বন্ধুবর তুষার ব্যানার্জি। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের দেহ ভালোবাসা আছে আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আজকের যে অনুষ্ঠান, এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমাদের জীবনের জন্য, আমাদের সবার জীবনের জন্য। তোমরা জানো, আমরা কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ে একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম মূল্যবোধ শিক্ষার উপর। এই মূল্যবোধ শিক্ষা, তার আজকে পুরস্কার বিতরণ হবে এবং সেই সাথে মূল্যবোধ এবং আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের শিক্ষা সব কিছু নিয়ে আমরা আমাদেরকে আরো উজ্জীবিত উদ্বুদ্ধ করতে পারবো, এরকম একটি প্রয়াস রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুক থেকে নেওয়া হয়েছে। মহারাজজি এসেছেন, পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের স্কুলকে এই অনুষ্ঠানের জন্য, এই মূল্যবোধ শিক্ষার প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমরা এমন একটা জটিল আবর্তময় সমাজ ব্যবস্থা বাস করছি, যার থেকে আমাদের এই পৃথিবীর কোনো মানুষের মুক্তি নেই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে হোর্ডিংটা দেওয়া আছে, এটা রামকৃষ্ণ মিশন নির্ধারিত মূল্যবোধ শিক্ষার ওপর। হঠাৎ করে কেন এই মূল্যবোধ শিক্ষার ওপর আলোচনা করতে হবে? আমি শুরুতেই বললাম যে আমাদের জীবন, আমাদের পৃথিবী একটা জটিল আবর্তময় অবস্থার মধ্যে দিয়ে চলছে, বহুপাতি সমাজ ব্যবস্থা। আমাদের এই মূল্যবোধ শব্দটা কি, এটার অর্থ কি আমরা ভুলে যাচ্ছি। প্রকৃত শিক্ষা, প্রকৃত শ্রদ্ধাবোধ, প্রকৃত মানুষকে ভালোবাসা, এর অভাব বড় বেশি পরিলক্ষিত হচ্ছে। যার কারণে বিবেকানন্দ যে বার্তা আমাদের জন্য দিয়েছিলেন, সমশিক্ষা, সমমানসিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, পরধর্ম সহিষ্ণুতা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত ও উজ্জীবিত হতে পারছি না বলেই আজকে আমাদের দেশব্যাপী, আমাদের সারা সমাজে বা আমরা নিজেরাও নিজেদেরকে প্রকৃত মনুষ্যত্বের স্তরে উন্নীত করতে পারছি না। আর প্রকৃত মানুষ হতে না পারলে কখনোই মানব জীবনে সার্থকতা আসে না। সেই প্রকৃত মানব জীবনের সার্থকতা স্তরে নিজেদেরকে উন্নীত করতে হবে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার বোধ নিজের মধ্যে জাগরিত করতে হবে এবং অবশ্যই নিজেরা প্রত্যেকের বুকে হাত থেকে, অন্তর থেকে মানুষের পাশে দাঁড়ানো প্রতিজ্ঞা করব। আমরা সবাই, আমরা যারা এখানে আছি, যারা ওখানে আছো, সবার কথাই বলছি, আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও শিক্ষার ঘাটতি রয়েছে। আমরা কেউই পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে পারি না। সময় লাগে, অভিজ্ঞতা লাগে, বয়স লাগে, সব কিছুতেই আমরা আমাদের নিজেদেরকে উজ্জীবিত, উদ্বুদ্ধ এবং শিক্ষিত করে তুলতে পারি। নিজেদেরকে পরিতৃপ্ত করতে গেলে সেই মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটাতে হবে। এই আশা এবং কামনা রেখে পুনরায় স্বামী বিবেকানন্দের প্রতি আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে
স্বামী অগ্রপরমঞ্জয়কে আমার শ্রদ্ধা জানিয়ে এবং মঞ্চের সবাইকে এবং ছাত্রছাত্রীদের যথাযথ শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে প্রারম্ভিক স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তুমি আছো কবি অনেক চট্টোপাধ্যায়। তুমি আছো ভোরের আশীর্বাদে। তুমি আছো ভরসা রাখি তাই। তুমি আছো আনন্দে পথ চলি। তুমি আছো আনন্দে গান গাই। তুমি আছো জাগর জ্যোৎস্না মেলে। তুমি আছো নিষ্ঠা জাগরণে। তুমি আছো হাত দুটি বাড়িয়ে। তুমি আছো জপে অনুধানে। তুমি আছো দীপ্ত সূর্যোদয়ে। তুমি আছো নিঃশ্বাসে প্রশ্বাসে। তুমি আছো ভোরের বড় ভয়ে। তুমি আছো হৃদয়ে বিশ্বাসে। তুমি আছো জোয়ারে এক ভাটায়। তুমি আছো অমেয় এক বিহায়। নমস্কার। নমস্কার। জাগ্রত দেবতা স্বামী বিবেকানন্দ, সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তারি কাজ, সব পায়ে তারি চলা। তারি দেহ তোমরা সবাই, করো তার উপাসনা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। মহামহিয়ান যিনি দিন হতে দিন, একাধারে শিব ও দেবতা যিনি। পাপী পুণ্যবান দৃশ্যমান জ্ঞানগম্য সর্বব্যাপী প্রত্যক্ষ মহান। করো তার উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। অতীত জীবন ধারা নাই তার মাঝে, অথবা আগামী কোনো জনম মরণ। নিয়ত ছিলাম মোরা তাহাতে দিনে, চিরকাল এক হয়ে রব তারি। করো তার উপাসনা, ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি। অনন্ত প্রকাশ তার ভুবনময়। চলেছিল ছুটে মিথ্যা মায়ার পিছনে, বৃথানন্দ কলহের পানে। করো তার উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা। ভেঙে ফেলো আর সব পুতুল প্রতিমা। নমস্কার।
জয় শ্রী বিবেকানন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। নমস্কার। আমি সর্বে জানাই আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই মঞ্চ বরিষ্ঠ আজকের সভার প্রধান অতিথি পূজ্যপাদ স্বামী নিগোপানন্দজি মহারাজ, তিনি তমলুক রামকৃষ্ণ মহাদেব মিশনের সহ উদ্যোক্তা। এছাড়াও এই সভায় উপস্থিত আজকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম, যারা আমার সমবয়সী এবং এখানে উপস্থিত সমস্ত আমার ভাই বোনেদের আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। যখন আসছিলাম আজকে দুটো স্কুলের ভ্যালু এডুকেশন বা মূল্যবোধের শিক্ষা নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে, মহারাজ আমাকে আস্তে আস্তে বলছিলেন যে তুমি তোমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করো এই ছোটো ছোটো সে ভাই বোনদের সাথে। তো আপনারা সবাই জানেন যে রামকৃষ্ণ মিশনের শিক্ষা ব্যবস্থাটা কী ধরনের বা কী ঘরানার। তো সৌভাগ্যক্রমে বা বলুন বা ভাগ্যচক্রে বলুন, আমি এই রামকৃষ্ণ মিশনে পড়ার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে কিছু সময় জীবনে কাটিয়েছি। তো আমি সেটা কিন্তু পুরোপুরি রেসিডেন্সিয়াল কলেজ, মানে সেখানে থেকে পড়াশুনো করতে হয়। এটা আশ্রমিক জীবন। সাধুরা আছেন, ছাত্র আছেন, প্রফেসররা আছেন, সে এক অদ্ভুত পরিবার। নরেন্দ্রপুর, বিদ্যামন্দির, পুরুলিয়া, দেওঘর, যেখানেই তোমরা দেখবে একটা সুন্দর একটা পরিবারের মধ্যে দিয়ে সবাই সেখানে সহাবস্থান করে। তো আমার কলেজ জীবনে পড়া যখন শুরু হলো, হোস্টেলে যখন প্রথম থাকা শুরু হলো ব্রহ্মানন্দ ভবনে, তো সেই হোস্টেলের ঘুম ভাঙলো ভোরবেলায়। যেদিন প্রথম গেছি তারপরের দিন ঘুম ভাঙলো ঘন্টা দেবে। প্রত্যেকটা করিডোরে দরজার সামনে একটা করে বেল বসানো, তো সেই বেল বাজলে ভোরবেলা ঘুম ভাঙলো। সেটা কত ভোর? 5টায়। সকাল 5টায় উঠে সমস্ত ছাত্ররা লাইন দিয়ে, কোনো হুড়োহুড়ি করে নয়, ঠেলাঠেলি করে নয়, ধুতি পরে উত্তরীয় পরে ঠাকুর ঘরে, যেখানে ভোরে উঠে সকালের প্রার্থনা, ঠাকুরের প্রার্থনা, মায়ের প্রার্থনা, স্বামীজির প্রার্থনা, এই প্রার্থনা করে এসে সবাই আবার বই নিয়ে পড়তে বসবে। বই নিয়ে পড়া হলো, সবাই পড়লো। পড়ার পর ঠিক সকাল 7:30 বা 7টার দিকে একটা বেল, আবার একটা বেল। সেই ঘন্টা বললে আমরা যাবো চা খেতে, চা বিস্কুট খেয়ে, তাই আমরা সেটা খেয়ে আবার পড়াশোনা শুরু। ঠিক 9:30 দিকে বেল পড়বে, সবাই লাইন দিয়ে যাবে খেতে। তার আগে স্নান করে নেবে সবাই। স্নান করে কোনো হুড়োহুড়ি নয়, তাড়াহুড়ো নয়, 1 by 1 খুব সুশৃঙ্খলভাবে স্নান করার পর এবার যখন ঘন্টা পড়লো খাওয়ার, সকালে 9:30 খাওয়ার ঘন্টা পড়লো 9:30 দিকে, লাইন করে হাতে থালা নিয়ে, গ্লাস নিয়ে, যে যার থালা আছে সবার কাছে, সবার রুমে হোস্টেলের রুমে তো সবাই থালা নিয়ে সুন্দরভাবে এক এক করে, কোনো এখানে কোনো তাড়াহুড়ো নয়, কোনো মারামারি নয়, আস্তে আস্তে গিয়ে খেয়ে সবাই খাওয়ার পরে নিজের থালা বাসন নিজে ধুয়ে আবার সেটা রুমে এসে সুন্দর করে ইউনিফর্ম পরে কলেজে যাবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে, প্রার্থনা শুরু হবে। প্রার্থনার পরে শুরু হবে ক্লাস। এই ক্লাস চলতো বিকেল 4টে, 4:30 অবধি। ঠিক তোমাদের যেমন এখানে স্কুল হয় তেমনি ওখানেও সেম ক্লাস শুরু হলো, স্যাররা পড়ালেন। তারপরে 4টের সময় স্কুল ছুটির পর সবাই হোস্টেলে ফিরে খেলাধুলোটাও করতেই হবে, না করলে হবে না। স্কুল হোক কলেজ হোক, খেলাধুলোটাও কিন্তু করতেই হবে। কারণ স্বামীজি কিন্তু বারবার বলেছিলেন শরীরচর্চার কথা। তোমরা জানো অনেকেই স্বামীজি বলেছেন ফুটবল খেলার কথা, ব্যায়াম করার কথা, শরীরচর্চা করার কথা। তো সেই জিনিসটা কিন্তু হ্যাবিটটা ছিলই রামকৃষ্ণ মিশনে। তারপরে খেলার পরে টিফিন ডিনার, বিকেলে টিফিন খেত, সে আবার ওই টিফিন খাওয়া ধুয়ে আবার পড়াশোনা শুরু। ঠিক এবার রাতে আবার খাওয়া দাওয়া, ঘন্টার পর খাওয়া দাওয়া, আবার রাত্রি 11টার সময় অটোমেটিক রুমের আলো বন্ধ হয়ে যেত। এসে আমরা আবার ডিনার 11টায় শুয়ে পড়তাম। আবার পরের প্রতিদিন ভোরবেলায় এই একই রুটিন, এটা প্রত্যেক দিন চলতে আছে।
আমি তোমাদের এই কথাগুলো এই কারণেই বললাম, এই রুটিন, এই নিয়মানুবর্তিতা, এইটা না হলে কিন্তু মূল্যবোধটা ঠিক আসবে না। তোমরা বিদ্যালয়ে আসবে, তোমাদের কত জ্ঞানী গুণী শিক্ষকেরা আছেন, তারা পড়াবেন, কিন্তু তোমরা হয়তো রেসিডেন্সিয়াল কলেজে গিয়ে বা হোস্টেলে থাকার হয়তো অভিজ্ঞতা হবে না, কিন্তু কেন সেটা তোমরা বাড়িতে করবে না? যেটা আমরা হোস্টেলে করেছি সেই একই জিনিস তোমরা নিজেদের বাড়িতেও করতে পারো। মহারাজ আছেন, মহারাজ বলবেন কীভাবে তোমাদের মূল্যবোধ বাড়বে, কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে তোমাদের অভ্যেস। এই অভ্যেসটা কী করে করবে, কীভাবে সেটাকে তোমরা নিজেদের জীবনের মধ্যে আরও মিশিয়ে নিতে পারবে রক্তের সাথে, সেটা বললেই তোমরা দেখবে জীবনে সাকসেস আসবেই। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি বলবো সেটা হচ্ছে নিয়ম এবং টাইম ম্যানেজমেন্ট। এই কেন আমরা আমাদের এভাবে করানো হতো, শুধু আমার জন্য না, মানে আমাদের বিভিন্ন মহারাজা তো তোমরা জানোই না, মহারাজা ভোর 4টে থেকে ওঠে প্রার্থনা করে, জব ধ্যান করে, আমরা নিজেদের দেখা। তো মহারাজা 3টে থেকে ওঠে ফুল তোলেন বা তারা ঠাকুরের সেবার জন্য কাজ করতে থাকেন। এটা ডেলি রুটিন, ডেলি হ্যাবিট, এটা সাইকেলের মধ্যে চলতেই আছে। এই হ্যাবিটটা কি তোমরাও তোমাদের মধ্যে আমাদের আত্মীকরণ করে নাও, তোমাদেরও লাইফ তোমরা সাকসেস পাবে। আমি আগের স্কুলে দেখছিলাম অনেকে বিভিন্ন কোশ্চেন নিচে মহারাজকে দিয়েছে তো মহারাজ কী করে মূল্যবোধের শিক্ষা পাবো, কী করে জীবনে সাকসেস পাবো, মহারাজ কী করে আমরা ভালো মানুষ হবো। তো এগুলোই মহারাজ উত্তর দেবেন তোমাদেরকে আরও ভালো করে। তো সেই যখন আশ্রমে পড়তাম, তো আমাদের একটা শিক্ষক আর ছাত্রদের মধ্যে একটা সহাবস্থান ছিল। আমরা মাস্টারমশাই, প্রফেসরদের বা আমাদের প্রিন্সিপাল মহারাজকে আমার দাদা বলতাম, হয়তো সামনাসামনি মহারাজ বলতাম, কিন্তু ভেতরে দাদা ভাই সম্পর্কটা ছিল। যেমন দাদা হিসাবে প্রিন্সিপাল মহারাজ আমাদের ভাইকে শাসন করতেন, তেমনি আমরা প্রিন্সিপাল মহারাজের ছাত্ররা দাদা হিসেবে মহারাজকে খুব সম্মান করতাম। আপনারা অনেকের নাম শুনেছেন, স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তখন আমাদের সময় প্রিন্সিপাল ছিলেন, এবং তারপর হলেন শোভিক মহারাজ। আমি দুজন প্রিন্সিপালকে দেখেছি নরেন্দ্রপুরে। তো আমি দেখতাম মহারাজরা আমাদের হোস্টেলেই থাকতেন, যে কোনো বিপদে আপদে দুঃসময় সাহায্য করতেন, উপদেশ দিতেন, এবং যখনই দেখা হতো ছাত্ররা কিন্তু গিয়ে আমাদের মহারাজকে প্রণাম করতো। এটা নরেন্দ্রপুরের খুব বড় ধর্ম, বা যে কোনো বিষয়, বিদ্যা মন্দির, নরেন্দ্রপুর, পুরুলিয়া, ছাত্ররা যে কোনো সাধুকে দেখলেই, মহারাজকে দেখলেই প্রণাম করতো। তাতে করে কী হতো, তাতে করে কি প্রত্যেকদিন ছেলে মেলে কি ছোটো হতো? কখনই হতো না। তাতে করে তারা আরও বেশি আশীর্বাদ পেত। তো তোমরা এইভাবে, আমি বেশি কথা বলবো না, তোমরা এইভাবে প্রত্যেক দিন সকালে উঠবে, বসে ধ্যান করবে, চোখ বন্ধ করে আধা ঘন্টা ধ্যান করবে, ভোরবেলা ওঠা অভ্যেস করবে, নিয়মিত পড়াশোনা করবে, শুধু সিলেবাসের বই না, তার বাইরে আরও অনেক গল্পের বই, ঠাকুরমা স্বামীজির বই বা যে কোনো মনীষীর বই তোমরা মন দিয়ে পড়বে। ঠিক সময় খাবে, ঠিক সময় ঘুমাবে, মোবাইল একদম ঘাঁটবে না, মোবাইলের মিসইউজ একদম করবে না। যেটুকু ক্লাস করার বা সিলেবাসের বিষয় দেখা সেটুকু দেখে মোবাইলটা রেখে দিও। খাওয়ার সময় মোবাইল নয়, পড়ার সময় মোবাইল নয়, আর পুরোপুরি একটা ছন্দবদ্ধ লাইফ। তাতে করে কী হবে, এমনিই তোমার জীবন ভালো হয়ে উঠবে। এই মূল্যবোধের শিক্ষা তোমরা যে আজকেটা শুনবে মহারাজের কাছ থেকে একটু পরে, সেটা যেন সারা জীবন তোমাদের মাথায় থাকে। এই নয় যে ঘরের বাইরে চলে গেলাম আর সব ভুলে গেলাম, এটা যেন না হয়। এটা আমার তোমাদের কাছে দাদা হিসেবে অনুরোধ, তুমি মহারাজের কাছে যা শুনবে সেটা যেন সারা জীবন মাথায় নিয়ে বেড়াতে পারে। আর আমি তোমার সাথে অভিজ্ঞতাটুকুই বললাম। আর কী করে আমরা হোস্টেলে থাকতাম, কেমন করে আমাদের পড়াশুনো হতো, খাওয়া দাওয়া হতো, কলেজ যেতাম, কলেজ থেকে আসতাম, খেলাধুলো করতাম, টেবিল টেনিস খেলতাম, কিন্তু তোমাদের বললাম নিজের জামা নিজে ধুতাম, নিজের বাসন নিজে মাজতাম, একটু নিজে পুরোতাম। তোমরা এটা তোমাদের জীবনে বাড়ি থেকেই করবে, বাড়িটাকেই হোস্টেল বাড়ি নেবে। নিজের জামা নিজে ধোবে, পরিষ্কার জামা কাপড় করবে, নিজের দুটো নিজের ধোবে, নিজের বাসন নিজে মাজবে, যেন কারোর উপর তোমাদেরকে ডিপেন্ড করতে না। কারণ ঠাকুর স্বামীর কাছে চাইছি, ঠাকুরমা স্বামীর কাছে বলবো, প্রার্থনা করবো তোমাদের সবার জীবনে যেন ভালো হোক, তোমাদের জীবনে আরও সুখ আসুক, স্বাচ্ছন্দ্য আসুক, সুস্বাস্থ্য হোক। ধন্যবাদ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়। মঞ্চে উপবিষ্ট মাননীয় গুণীজনদের জানাই প্রণাম ও উপস্থিত সুধী মণ্ডলীকে জানাই আমার যথাযোগ্য সম্মান। মানবতাবাদ ও দেশপ্রেমে দীক্ষিত বিশ্বপ্রতীক নবীন বীর সন্ন্যাসী
স্বামী বিবেকানন্দ আবিষ্কে হিন্দু ধর্ম ও বেদান্তের বাণী প্রচার করেছেন। দারিদ্র, কুসংস্কার, অজ্ঞানতা ও অশিক্ষার অন্ধকার নিমজ্জিত সুপ্ত ভারতবাসীকে নবজাগরণের মন্ত্রে উজ্জীবিত করেছেন। বিশ্বপ্রেমিক বিবেকানন্দের সৃষ্টিশীল সাহিত্য, মনন, সমৃদ্ধি, অসংখ্য পত্র ও প্রবন্ধগুলি, বাংলা সাহিত্যের অন্যান্য সম্পদ, স্বামীজির বাণী ও রচনা আজ আমাদের আদর্শ পথ ও পথেও। জীবনের বিভিন্ন সময় পর্বে লিখিত পত্রগুলি আমাদের কাছে আজ গৌরবময় ঐতিহাসিক দলিল। আমি বিশ্ববরেণ্য বিবেকানন্দের পত্রাবলী নামক পত্র সংকলন গ্রন্থ থেকে গৃহীত একটি উল্লেখযোগ্য সমৃদ্ধ ঐতিহাসিক পত্র পাঠ করছি। পত্রটি স্বামী বিবেকানন্দের শৈলশহর আলমোড়ায় থাকাকালীন মিস মার্গারেট নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে পত্রটি প্রেরণ করেন। স্নেহের মিস নোবেল, তোমার প্রীতি ও উৎসাহপূর্ণ পত্রখানি আমার হৃদয়ে কত যে বৎসংচার করেছে তা তোমার কল্পনার অতীত। এতে কোনো সন্দেহ নেই যে জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন মন একেবারে নৈরাশ্যে ডুবে যায়। বিশেষত কোনো আদর্শকে রূপ দেওয়ার জন্য জীবনব্যাপী উদ্যমের পর যখন সাফল্যের ক্ষীণ আলোকরশ্মি দৃষ্টিগোচর হয়, ঠিক সেই সময় যদি আসে এক প্রচণ্ড সর্বনাশা আঘাত। দৈহিক অসুস্থতা আমি গ্রাহ্য করি না। দুঃখ হয় এই জন্য যে আমার আদর্শগুলি কার্যে পরিণত হবার কিছুমাত্র সুযোগ পেল না। আর তুমি তো জানোই না, অন্তরায় হচ্ছে অর্থভাব। হিন্দুরা শোভাযাত্রা এবং আরো কত কিছু করছে, কিন্তু তারা টাকা দিতে পারে না। দুনিয়াতে আর্থিক সাহায্য বলতে আমি পেয়েছি শুধু ইংল্যান্ডের মিস এবং মিস্টারের কাছে। ওখানে থাকতে আমার ধারণা ছিল যে 1000 পাউন্ড পেলে অন্তত কলকাতার প্রধান কেন্দ্রকে স্থাপন করা যাবে। কিন্তু আমি অনুমান করেছিলাম 10-12 বছর আগেকার কলকাতার অভিজ্ঞতা থেকে। কিন্তু ইতিমধ্যে জিনিসের দাম 3-4 গুণ বেড়ে গেছে। যাই হোক, কাজ আরম্ভ করা গেছে। একটি পুরনো জরাজীর্ণ বাড়ি 6-7 সিঁড়ি ভাড়ায় নেওয়া হয়েছে এবং তাতেই প্রায় 24 জন যুবক শিক্ষালাভ করছে। স্বাস্থ্য লাভের জন্য আমাকে 1 মাস দার্জিলিংয়ে থাকতে হয়েছিল। তুমি জেনে সুখী হবে যে আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর তুমি তো বিশ্বাস করবে যে কোনো ঔষধ ব্যবহার না করে শুধু ইচ্ছাশক্তি দ্বারা এরূপ ফল পেয়েছি। আগামীকাল আবার আরেকটি শৈলনিবাসে যাচ্ছি, কারণ নিচে এখন বেজায় গরম। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সমিতি এখনো টিকে আছে। এখানকার কাজের বিবরণী তোমাকে মাসে অন্তত 1 বার করে পাঠাবো। শুনতে পেলাম লন্ডনের কাজ মোটেই ভালো চলছে না। প্রধানত এই কারণে আমি এখন লন্ডনে যেতে চাই না। যদিও জুবিলি উৎসব উপলক্ষে ইংল্যান্ড যাত্রী আমাদের কয়েকজন রাজা আমাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। ওখানে গেলে বেদান্ত বিষয়ে লোকের আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য বেজায় খাটতে হতো, ফলে শারীরিক কষ্ট আরো বেশি হতো। যাই হোক, অদূর ভবিষ্যতে আমি মাসখানেকের জন্য ওদেশে যাচ্ছি। শুধু যদি এখানকার কাজের গোড়াপত্র দৃঢ় হয়ে যেত, তবে আমি কত আনন্দে ও স্বাধীনভাবেই না ঘুরে বেড়াতে পারতাম। এ পর্যন্ত কেবল কাজের কথা হলো, এখন তোমার নিজের কথা পাচ্ছি। কল্যাণিয়া মিস নোবেল, তোমার যে অনুরাগ, ভক্তি, বিশ্বাস ও গুণগ্রাহিতা আছে, তা যদি কেউ পায়, তবে সে জীবনে যতই পরিশ্রম করুক না কেন, অতি তার শতগুণ প্রতিদান হয়। তোমার সর্বাঙ্গীন কুশল হোক। আমার মাতৃভাষায় বলতে গেলে তোমার কাছে সারা জীবন দিতে পারে। তোমার এবং ইংল্যান্ডের অন্যান্য বন্ধুদের চিঠিপত্র আমার কাছে সর্বদাই খুব আনন্দদায়ক ছিল এবং ভবিষ্যতেও তাছাড়া অনুরূপ হবে না। মিস্টার ও মিসেস হ্যামেন্ড দুখানি অতি সুন্দর ও প্রীতিপূর্ণ চিঠি লিখেছেন। ওদের কিন্তু মিস্টার হ্যামেন্ড ব্রহ্মবাদী পত্রিকায় একটি চমৎকার কবিতা পাঠিয়েছেন, যদিও আমি মোটেই এই প্রশস্তির যোগ্য নই। আবার তোমায় পত্র লিখব। হিমালয় থেকে উত্তপ্ত সমভূমির চেয়ে সেখানে তুষার শ্রেণীর সামনে চিন্তা আরো শক্ত হয়ে যাবে এবং স্নায়ুগুলি আরো শান্ত হবে। মিস মুলার ইতিমধ্যেই আলমোড়ায় পৌঁছেছেন। মিস্টার ও মিসেস সোভিয়ার সিমলা যাচ্ছেন। তারা এতদিন দার্জিলিংয়ে ছিলেন। দেখো বন্ধু, এইভাবে জাগতিক ব্যাপারে পরিবর্তন ঘটছে। একমাত্র প্রভুই নির্বিকার, তিনি প্রেম স্বরূপ। তিনি তোমার হৃদয় সিংহাসনে চির অধিষ্ঠিত হন। ইহাই বিবেকানন্দের নিরন্তর প্রার্থনা। ইতি তোমাদের বিবেকানন্দ। নমস্কার।
ধৈর্য ধরো কিছুকাল, হে বিবিধ। স্বামী বিবেকানন্দ। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেন বিচ্ছিন্ন গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, হে বিবিধ। জয় তব যেন সুনিশ্চয়, শীত যায় গ্রীষ্ম আসে তার কাছে কাছে, ঢেউ পড়ে ওঠে কোনো তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, ধৈর্য ধরো কিছুকাল। আমি বিবেকানন্দকে স্মরণে রেখে এখানে উপস্থিত মহারাজদের চরণে আমার প্রণাম জানাচ্ছি ও শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আমার প্রণাম ও ভালোবাসা জানাই এবং আমার সহপাঠী ও আমার থেকে বড় দিদিদারদের আমি ভালোবাসা ও স্নেহ জানাচ্ছি। স্বামীজির একটি স্মরণীয় ঘটনা। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহিয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বারবার বলেছেন, আমি আমার জ্ঞানের বিকাশের জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকে তা বোঝা যাবে। নরেন্দ্রনাথ একদিন বিদ্যালয়ে বিনা দোষে শাস্তি পান। ভূগোলের ক্লাসে স্বামী বিবেকানন্দ ঠিকই উত্তর দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হয়েছিল উত্তরটি ভুল। তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিয়েছিলেন। নরেন্দ্রনাথ বারবার প্রতিবাদ করতে লাগলেন, আমি ভুল বলিনি, আমি ঠিকই বলেছি। কিন্তু মাস্টারমশাইয়ের মনে হয়েছিল নরেন্দ্রনাথ ভুল বলেছেন। নরেন্দ্রনাথকে বেত দিয়ে নির্দয়ভাবে মারতে লাগলেন। নরেন্দ্রনাথ বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে তার মাকে সব কথা বললেন। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তুমি যদি কোনো ভুল নাই করে থাকো তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যে দেখেছিলেন নরেন্দ্রনাথ। মা এবং গুরুদেব উভয়ের মধ্যে যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা জীবনের প্রতিটি পদক্ষেপে তা রূপায়িত করেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছি মহাবলিষ্ঠ বাণী, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির এই তিনটি জিনিসের দরকার: সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস, হিংসা ও সন্দিগ্ধভাবে একান্তই অভাব, যারা ভালো হতে বা ভালো কাজ করতে চেষ্টা করেছে তাদের সাহায্য করা। ओम नमस्ते जतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामिनाथाय। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অগ্নিমিত্র জানা মহাশয় এবং অন্যান্য যে সমস্ত বিশিষ্ট জনরা উপস্থিত আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করি। এছাড়া সর্বোপরি আমার সামনে এই গরমের মধ্যে যারা দীর্ঘক্ষণ বসে আছো তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুল নিয়ে মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রায় 34টি বিদ্যালয় এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে তোমাদের বিদ্যালয় একটি অন্যতম বিদ্যালয়। যারা তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ সকলে আজকে পুরস্কৃত হবে। তার মধ্যে যারা শুধুমাত্র প্রথম হয়েছ তারা আগামী 24 সেপ্টেম্বর
তমলুক রামকৃষ্ণ মিশনে যাবে। সেখানে আরো 34টি বিদ্যালয়ের সাথে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা আবার পুরস্কৃত হবে। এই হলো আমাদের প্রথম ঘোষণা। এখন আমাদের মূল বক্তব্য মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ শিক্ষা কি? মূল্যবোধ শিক্ষা হলো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা সবকিছু কিভাবে আমরা আরো উন্নত থেকে উন্নততর করে নিয়ে যাব, এই হলো আমাদের মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তা। আমরা অলরেডি দেখছি এখানে তোমরা যারা আছো এত সুন্দরভাবে প্রায় সকলেই এত গরমের মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে একসাথে এতজন বসে শুনছো। আমরা অভিভূত, এই গরমের মধ্যে তোমরা কি করে এত সুন্দরভাবে শুনছো? তার মানে তোমাদের মূল্যবোধ জেগেছে। শিক্ষক শিক্ষিকারা যা বলে দিয়েছেন আগে তা তোমরা পালন করার চেষ্টা করছো। এই জিনিসটুকুই আমাদের প্রয়োজন। শিক্ষক শিক্ষিকারা বলে দিয়েছেন এখন অনুষ্ঠান বেশি হইচই করা যাবে না, এই অনুষ্ঠানটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, মূল্যবোধ শিক্ষা। তার জন্য তোমরা সবাই চুপ করে বসে আছো এত গরমের মধ্যে কষ্ট করে। আমরা তার জন্য বেশি কষ্ট বাড়াবো না, তোমাদের কয়েকটি কথা তোমাদের বলবো। সেই কথাগুলি তোমরা যদি দৈনন্দিন জীবনে যদি পালন করার চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে, তোমাদের জীবনে চলার পথে কাজে লাগবে। আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে নানা ধরনের সমস্যা আসে। তোমরা এখন ছাত্রছাত্রী আছো, ছাত্রছাত্রীদের প্রয়োজন একটি জিনিস, চাহিদা একটি জিনিস আছে। তোমাদের চাহিদা আছে এক ধরনের, শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের চাহিদা অন্যরকম, তোমাদের মা বাবাদের চাহিদা অন্যরকম, তোমাদের দাদু ঠাকুরমা যারা আছেন তাদের চাহিদা অন্যরকম। অর্থাৎ জীবনের যে যে পর্যায়ে আছে তার জন্য আলাদা আলাদা কতগুলি জিনিসের প্রয়োজন হয়। আর স্বামী বিবেকানন্দ এই কথাটিকে বলেছেন, নির্দেশ কর্মক্ষেত্রে আমরা সবাই শ্রেষ্ঠ। তোমরা যে যেখানে আছো, যে আমরা শাস্ত্রের ভাষায় বললে বলি আশ্রম, যে যে ভাবে আছো সেইভাবে সেই কথাগুলি পালন করা, তার কর্তব্যগুলি পালন করা হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। তোমরা ছাত্রছাত্রী আছো, ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য পড়াশোনা, গুরুজনদের শ্রদ্ধা করা, এই দুটি মূল জিনিস। তার সাথে এই যে পড়াশোনা বা গুরুজনদের শ্রদ্ধা করা, ভালো মানুষ হতে চেষ্টা করা, তার জন্য কতগুলি উপাদান প্রয়োজন হয়। তোমরা বাড়িতে যারা আছে তোমরা জানো, একটি বাড়ি যখন তৈরি করে, একটা বিল্ডিং করছে, তার জন্য কতগুলি উপাদান প্রয়োজন হয়। সেই উপাদানগুলি কি? ইট, বালি, পাথর ইত্যাদি নানা ধরনের উপাদান প্রয়োজন হয়। এই সমস্ত উপাদানগুলি দিয়ে একটা বাড়ি তৈরি হয়। ঠিক তেমনি তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারা জীবনে বড় হওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য কতগুলি উপাদান প্রয়োজন। সেই উপাদানগুলি তোমরা যদি সংগ্রহ করতে পারো তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবন শক্ত এবং মজবুত সুন্দর করে তুলতে পারবে। একটি বাড়ি তৈরি করতে যেমন কতগুলি উপাদান যে আগে সংগ্রহ করে রাখতে পারে, অতি সহজে একটি বিশাল বাড়ি তৈরি করতে পারে, ঠিক তেমনি তোমাদেরও জীবনে সফল হওয়ার জন্য এই সমস্ত উপাদানগুলি সংগ্রহ করা প্রয়োজন। কি সেই উপাদান? তোমাদের প্রথম প্রয়োজন একাগ্রতা, তারপর চিত্ত শুদ্ধ, তারপর ইচ্ছা শক্তির প্রকাশ, তারপর প্রয়োজন নিজের উপর শ্রদ্ধা, পাঠাভ্যাস, নিয়মিত পাঠাভ্যাস, নিজের সংস্কৃতিকে ধরে রাখা। এই সমস্ত জিনিসগুলি তোমাদের প্রয়োজন। এই সমস্ত উপাদানগুলি তোমাদের অর্জন করতে হবে। এই সমস্ত উপাদানগুলি না হলে
তোমরা না জানলে তোমরা জীবনে সফল হতে পারবে না। এই যে একাগ্রতা, এই একাগ্রতার বলে একজন সাধারণ মানুষ জীবনে মহান থেকে মহানতম হয়ে উঠলেন। জীবনে যারা মহান হয়েছেন, সফল হয়েছেন, তারা সকলে প্রথমেই অর্জন করেছিলেন এই একাগ্রতা। আমরা জানি স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ইত্যাদি যারা আছেন, যারা জীবনে সফল হয়েছেন, সকলে ছোট জীবন থেকে এই ধ্যান অভ্যাস করতেন একাগ্রতা অর্জনের জন্য। একটু আগে স্যারের কাছে তোমরা শুনছিলে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়গুলিতে কিভাবে ছাত্রছাত্রীদের তৈরি করা হয়। সকালবেলা থেকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে, একটা কাজের মধ্যে তাদের রাখা হয়। সার্বিক বিকাশের জন্য খেলাধুলা, গান বাজনা, নিজের হাতে ঘর পরিষ্কার করা, ব্যায়াম সবকিছু শিক্ষা দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ নিজে ভালো ধ্যান করতেন, গান বাজনা ভালো করতেন, পাকওয়াজ বাজাতেন, পড়াশোনা করতেন, মানুষের সেবা করতেন, দরিদ্র দুঃখীদের অকাতরে দান করতেন। তার মধ্যে সব ধরনের গুণগুলি ছিল একটা মানুষের ভেতর। তেমনি তোমরা জীবনে উন্নতি লাভের জন্য এই সব ধরনের গুণগুলি থাকা তোমাদের জীবনে প্রয়োজন। আমি যে কথাটি বলছিলাম, একাগ্রতা, নেতাজি সুভাষচন্দ্র বসু ছাত্র জীবন থেকে এই একাগ্রতা আয়ত্ত করেছিলেন। কিভাবে ধ্যান করতে হয় তিনি শিখেছিলেন। তোমাদের যারা আছে অনেকেই মনে করবে আমরা এখন ছাত্রছাত্রী, আমাদের এই সমস্ত ধ্যান জ্ঞান, এই সমস্ত চিত্ত শুদ্ধি, এই সমস্ত মন শুদ্ধি, মন শুদ্ধ করা, এই সমস্ত পবিত্রতা অর্জন করা, এই সমস্ত কথা কি প্রয়োজন। কিন্তু তোমরা জানবে যারা জীবনে সফল হয়েছেন তাদের ছাত্র জীবন থেকেই এই জিনিসটি আয়ত্ত করার চেষ্টা করেছে। আমাদের রামকৃষ্ণ মিশনের যে সমস্ত স্কুলগুলি আছে সেখানে ছাত্রছাত্রীরা এত ভালো মার্কস পায় কেন? তার একটি মাত্র কারণ, এই যে একাগ্রতা প্রথম তাদের শিক্ষা দেওয়া হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথম পাঠানো হয় প্রেয়ার হলে, সুশৃঙ্খল ভাবে ধুতি পাঞ্জাবি পরে প্রেয়ার হলে যেতে হবে। সেখানে গিয়ে একটু বৈদিক মন্ত্র পাঠ করার পরে, একটি গান গাওয়ার পরে তারপরে একটু মেডিটেশন করতে বলা হয়, একটু ধ্যান করতে বলা হয় এই ছাত্র অবস্থা থেকে। অর্থাৎ তোমাদের এখন যারা ছাত্রছাত্রী আছো, এই ছোট জীবন থেকে এইটুকু করা প্রয়োজন। বলে কেন প্রয়োজন? তোমরা হয়তো এখন অনেকেই বলবে, আমাকে একটু পরে যদি আমি যদি প্রশ্ন করি বলবে, মহারাজ আমরা পড়াশোনা করছি কিন্তু মনে থাকছে না, কি করে মনে রাখবো? সব স্কুল আমাকে এই প্রথম প্রশ্ন এটাই করছে, বেশিরভাগ প্রশ্ন মন একাগ্র কি করে করবো। এই একাগ্রতার জন্য ধ্যান প্রয়োজন। সে ধ্যান কিভাবে করবে? বৃহৎ ধ্যানের কথা আমি বলছি না তোমাদের, ছোট্ট একটু কয়েকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। আশা করি 5-10 মিনিটের নিয়ম, তোমরা আশা করি ওটা জীবনে বাস্তবায়িত করতে পারবে, তাহলে জীবনে ফল পাবে, দৈনন্দিন জীবনে কিন্তু উপকৃত হবে। তোমরা সকালবেলা বা সন্ধ্যার সময় এই দুবেলা যখন পড়তে বসবে, তার আগে হাত মুখ ভালো করে ধুয়ে ঠান্ডা জলে তারপর পড়ার টেবিলে এসে বসবে। সেখানে বসার পরে তোমাদের সামনে যে সমস্ত দেব দেবী থাকে, সকলের সামনে কোনো না কোনো দেবতা বা দেবীর ফটো থাকে। সেই দেবতা বা দেবীর ফটোর দিকে কিছুক্ষণ চেয়ে থাকবে, চোখ খুলে, চোখ বন্ধ করে না। তারপর চেয়ে থাকার পরে তারপর ধীরে ধীরে চোখটা বন্ধ করবে। চোখ বন্ধ করে সেই দেবতা, যে দেবী তোমার সামনে আছে তার হৃদয়ে চিন্তা করার চেষ্টা করবে। তার সাথে সাথে কি করবে? দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। এই যে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, তাতে মনে মনে ভাববে আমার মনে যত অপবিত্রতা আছে, বিশুদ্ধ বায়ু আছে, বিশুদ্ধ চিন্তা ভাবনা আছে, সব বেরিয়ে গেল। আমরা নিঃশ্বাস ফেললে আবার কি করে? নিঃশ্বাস নিতে হয়। আবার যখন নিঃশ্বাস নেবে তখন মনে মনে ভাববে আমরা শুদ্ধ বায়ু গ্রহণ করছি, শুদ্ধ চিন্তা গ্রহণ করছি,
পবিত্র মন গ্রহণ যদি পবিত্রতা গ্রহণ করছে, তখন মন পবিত্র হয়ে উঠবে। এমন কয়েকবার করার চেষ্টা করবে। তারপর চোখ বন্ধ করে কতক্ষণ সেই হৃদয়ে তোমাদের সামনে যে সমস্ত যার যার যে যে দেবী ভগবান ভালো লাগে তাকে চিন্তা করার চেষ্টা করবে। নির্দিষ্ট অমুককে চিন্তা করতে হবে, স্বামীজিকে ভাবতে হবে, এমন কোনো কথা নেই। যার কাছে যে সরস্বতী, বুদ্ধ, যার যার কাছে যেমন ভালো লাগে, কালী, শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, যার কাছে যেমন ভালো লাগে সে তাই করার চেষ্টা করবে। তারপর এমনভাবে একটু চিন্তা করার পর তারপর যখন পড়তে বসবে, দেখবে যে পড়াটি মুখস্থ করতে তোমাদের 1 ঘন্টা সময় লাগার কথা, তা 45 মিনিটে কি তারও কম সময়, অর্ধেক সময়ে তোমরা মুখস্থ করে ফেলবে। এই হলো একাগ্রতা লাভের ফল। এই একাগ্রতার বলে একজন মানুষ দেবতায় পরিণত হয়। এই একাগ্রতার বলে যারা জীবনে মনীষী হয়েছে, মহান ঋষি হয়েছে, সকলে একাগ্রতার উপরেই হয়েছে। কেউ ঈশ্বরকে লাভ করে, কেউ গবেষণায় সিদ্ধ হয়। একাগ্রতা আমাদের প্রথম প্রয়োজন। তারপর প্রয়োজন কি? চিত্তশুদ্ধ। চিত্তশুদ্ধ কি? মনকে শুদ্ধ রাখা। এই যে শুদ্ধতা, পবিত্রতা, এই জিনিসটি সবসময় প্রয়োজন। এই পবিত্রতা যেমন জিনিস, তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। পবিত্র না থাকলে কি হয়? তোমাদের মন যদি সারাদিন যদি চারিদিকে যদি ঘুরে বেড়ায়, যখন পড়ার টেবিলে বসবে তখন দেখবে পড়াতে মন নেই, তখন তোমাদের মনে হবে যেন মন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তখন পড়াতে আমি যে সমস্ত কথাগুলি বলছি, তোমরা যদি মন যদি একাগ্র না করো, তাহলে পড়ার টেবিলে মন আর বসবে না, তোমরা আমাদের কথাগুলি আয়ত্ত করতে পারবে না, কঠিন মনে হবে। কি বলছে সব এই সমস্ত। আর যদি একটু যদি মনকে একাগ্র করো, তখন দেখবে সহজ সরল কথা বলছে মহারাজ। তো আমি যে কথাটি বলছিলাম, তোমাদের পবিত্রতা এই কারণে প্রয়োজন। তোমরা মন যদি ছড়িয়ে ছিটিয়ে রাখো সারাদিন, তাহলে তোমরা দেখতে পাবে তোমরা যখন পড়তে বসলে মন হঠাৎ করে একাগ্র হচ্ছে না। একটি ছুরি নিলে, একটি ব্লেড নিলে, একটি ব্লেড দিয়ে সারাক্ষণ এটা ওটা কাটলে, তারপর সেই ব্লেড দিয়ে তোমার বাবা কি দাড়ি কাটতে পারবে? পারবে না, তার ধার নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি একটা ব্লেডকে যেমন একটু ভালো কাজে লাগানোর জন্য যত্ন করে রাখতে হয়, আমাদের মনটাকেও সারাদিন যত্ন করে রাখতে হয়। যেখানে খুশি সেখানে ছেড়ে দিতে নাই, মনটাকে আগলে রাখতে হয়। এই মনটাকে ধরে রাখার চেষ্টা, যে যতক্ষণ বেশি এই মনটাকে ধরে রাখবে, সে তত কম সময়ে অধিক জিনিস আয়ত্ত করতে পারবে। আমাদের তার জন্য দ্বিতীয় শক্তি প্রয়োজন। দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন, ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। এই ইচ্ছা শক্তি যার যত বেশি, সে তত বেশি জিনিস আয়ত্ত করতে পারবে। আমাদের মনে জোর থাকা চাই। এই ছাত্র বা ছাত্রীটি, এই বন্ধু বা বান্ধবীটি 90% পাচ্ছে, আমিও পাবো। এই ধরনের যে মনে জেদ, এই জেদ আমাদের সফল করে দেয়, সফলতা এনে দেয়। আমিও পারবো, আমি পারবো না এমন কোনো কথা নেই। ভারতবর্ষে মনে রাখতে হবে, যারা মহান হয়েছেন, সেই আম্বেদকর থেকে শুরু করে আরো সব দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে এমন সব যারা জীবনে মহান হয়েছে, তাদের মধ্যে অনেকেই দেখা যায় তারা একমাত্র ইচ্ছা শক্তির মাধ্যমে আজকে এখানে গিয়ে পৌঁছেছেন। এই ইচ্ছা শক্তি গরিবরাই পারে, সব যে ধনী ঘরের ওরা পারবে, অনুকূল পরিবেশের মাধ্যমে পারবে তা নয়। জগদীশচন্দ্র বসু আর্থিক অভাবে তার গবেষণা বন্ধ হয়ে যাচ্ছিল। নিবেদিতা তাকে তার যে ইচ্ছা শক্তি দেখে তাকে গবেষণার কাজে সাহায্য করে। ঠিক এইভাবে আমরা যদি নিজের ইচ্ছা শক্তিকে যদি প্রয়োগ করি, ভালো দিকে যদি প্রয়োগ করি, আমরা উপর থেকে জীবনে সফল হতে পারবো। এই সমস্ত জিনিসগুলি আমাদের ছাত্রছাত্রীদের ছাত্র জীবনের জন্য খুবই প্রয়োজন। তারপর আমি যে বিষয়টি বলবো,
আমাদের এখন ভারতবর্ষের নয়, শুধু সারা বিশ্বে সব থেকে বড় সমস্যা বেকারত্ব, কর্মসংস্থানের অভাব। এই কর্মসংস্থানের কথা তোমরা যখন চিন্তা করতে বসো, তোমরা হয়তো অনেকেই ভাবো আমাদের দাদারা দিদিরা এত লেখাপড়া করলে কিন্তু তারা তো চাকরি পাচ্ছে না, আমরা এত লেখাপড়া করেছি, আমরা কি চাকরি পাবো? কি লাভ হবে? তার থেকে এখনই ব্যবসায় ঢুকে পড়ি, বিজনেসে ঢুকে পড়ি। এই ধরনের মানসিকতা কাউকে কাউকে আজকাল গ্রাস করছে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন কি, আমাদের শিক্ষার উদ্দেশ্য কি? স্বামী বিবেকানন্দ বলছেন, যে শিক্ষা আমাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না, সেই শিক্ষা শিক্ষা নয়। স্বামী বিবেকানন্দ যখন ইকোনমিক্সের উপর যখন বক্তৃতা দিতেন, তিনি তখন এত সুন্দরভাবে বক্তৃতা দিতেন, সবাই দেখে অবাক হয়ে যেত। উনি ইকোনমিক্সের ছাত্রই নয়। তিনি যখন যে বিষয়ে বক্তৃতা দিতে বলতেন, সেই বিষয়ে তার এত গভীরতা ছিল, দেখে সবাই অবাক হয়ে যেত। তার পুঁথিগত বিদ্যা কম ছিল, তার ছিল বাস্তব অভিজ্ঞতা। এই বাস্তব অভিজ্ঞতাটি আমাদের জীবনে প্রয়োজন। স্বামী বিবেকানন্দ এই কথাটি বারবার আমাদের বলেছেন, তোমরা শহরে যাবে, ভালো ভালো ডিগ্রি নিয়ে আসবে, নিয়ে এসে শহরে রাস্তা রাস্তায় চাকরি দাও করে ঘুরে বেড়াবে না। স্বামী বিবেকানন্দ এই সমস্ত কথাগুলি বলেছেন, আমি তার সার মর্মটুকু তোমাদের সামনে তুলে ধরছি। সেই সার্টিফিকেট গুলো নিয়ে এসে গ্রামে এসে তার বাস্তব প্রয়োগ করবে। কৃষি, শিল্প, প্রযুক্তিবিদ্যা সব বিষয়ে তোমরা বাড়িতে যখন ফিরে আসবে, যারা কৃষকের সন্তান, বাড়িতে ছোট একটা জমি আছে, সেই জমিটাকে কি করে এক ফসল থেকে দু ফসলি, দু ফসলিকে তিন ফসলি করবে, তার চেষ্টা করতে হবে। কারণ তোমরা বাইরে থেকে শিক্ষিত হয়েছ, বুদ্ধি তোমরা নিয়ে এসছো, প্রযুক্তিবিদ্যা নিয়েছে। স্বামী বিবেকানন্দ এটাই চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন বিদেশ থেকে ভারতে প্রযুক্তি নিয়ে আসবে, নিয়ে এসে ভারতের দুঃখ দরিদ্রতা দূর করবে, ভারতের আর্থিক অবস্থা ফিরাবে। আর ভারতের যে অধ্যাত্মবিদ্যা আছে তা বিদেশকে দেবে। আদান প্রদানের মাধ্যমে ভারতের উন্নতি চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক তেমনি তোমরা বাইরে যখন ভালো ভালো সার্টিফিকেট নিয়ে আসবে, বাইরে থেকে গিয়ে নিয়ে এসে কারো বাবার হয়তো ছোট একটা বিজনেস আছে, সেই বিজনেসে সেই বুদ্ধিটা লাগিয়ে, কারণ তোমরা শিক্ষিত হয়েছ, তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হয়েছে, মা বাবা অনেক কঠোর পরিশ্রম করে তোমাদের লেখাপড়া করিয়েছে, তোমরা শহরে রাস্তায় রাস্তায় চাকরি দাও বলে না ঘুরে বেরিয়ে বাবার ছোট বিজনেসটাকে, বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেই বিজনেসটা আরো কিভাবে, সেই ব্যবসা আরো কিভাবে বড় করে তোলা যায় তার চেষ্টা করবে। স্বামীজির এক শিষ্যকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কি সব চাকরি দাও করে ঘুরে বেড়াচ্ছ, তুমি আমেরিকায় গিয়ে সেই ঝাড়ু, এই সমস্ত কুলার, এই সমস্ত এগুলো নিয়ে বিক্রি করো আমেরিকার রাস্তা রাস্তায়, আমি সাহায্য করবো তোমাকে। তার মানে আমি তোমাদের বলছি না তোমরা সেই মাস্টার ডিগ্রির পরে বা এমএসসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার করার পরে তোমরা এসে বাড়িতে এসে ঝাড়ুগুলা বিক্রি করার কথা। এটা একটা ভাব, তার ভাব, অন্তর্নিহিত ভাবটা তোমাদের গ্রহণ করতে হবে। তার মানে মানুষের কাছে হাত পাতবে না, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবে। এখান থেকে এসে আত্মনির্ভর ভারত, স্বনির্ভর প্রকল্প ইত্যাদি এই সমস্ত যে আমাদের দেশে এখন চালু হয়েছে, সেই স্বামীজির চিন্তা প্রসূত এই সমস্তগুলো। তোমরা যারা আছো, তোমরা স্বামীজির বিভিন্ন রচনাবলী যখন পড়বে, তখন দেখবে তিনি ভারতের যুবকদের জন্য, কর্মসংস্থানের জন্য, কৃষিতে উন্নতি লাভের জন্য, শিল্পে উন্নতি লাভের জন্য তিনি কি কি বলে গেছেন। তিনি অনেক কথা, অনেক রাস্তা দেখিয়ে গেছে। তোমরা যারা এখন আছো, আমি তাদের শুধু একটি কথাই বলবো, তোমরা এখন অনেক ছোট, তোমরা কয়েকটি কথা শুধু মনে রেখে যাও। আজকে গরমে বেশি কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারছি, আমার আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসছে। শুধু দু একটি কথা আজকে মনে রাখবে
জীবনে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক যে কোনো সমস্যার সম্মুখীন যখন হবে, কর্মসংস্থানের যখন অভাব হবে, তখন স্বামীজির রচনাগুলি একটু পড়ে দেখার চেষ্টা করবে। স্বামীজির লেখাগুলি একটু পড়ে দেখার চেষ্টা করবে, তার পত্রাবলী পড়ার চেষ্টা করবে, দেখবে তিনি নানা পথের পথ দেখিয়ে গেছেন, সব সমস্যার সমাধান পেয়ে যাবে। মনে যখন শান্তি থাকবে না কোনো কারণে, ভবিষ্যতে আরো যখন 30 বছর 50 বছর পরে তখন শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে দেখবে মনের অনেক দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। সবকিছু সহজ সরল ভাষায় তারা আমাদের সামনে তুলে ধরেছেন। তার জন্যই তো রামকৃষ্ণ বিবেকানন্দকে আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ পূজা করে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, স্বামী বিবেকানন্দ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে সারা ভারতবর্ষের নয়, শুধু সারা বিশ্বের মহান মহান যারা আছেন সকলে এসে এক লাইনে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এক লাইনে এসে স্বামীজিকে প্রার্থনা জানায়। কারণ তার কাছে কোনো সংকীর্ণতা ছিল না, ধর্মের নামে বর্ণের নামে সংকীর্ণতা ছিল না। তিনি চাইছিলেন প্রত্যেক মানুষের উন্নতি, দেশের উন্নতি। তার জন্য তাকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে শ্রদ্ধা জানায়। এই হলো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে তোমরা একটু জানার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা জীবনে সফল হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসলে তোমরা এখন যেখানে দাঁড়িয়ে আছো, অর্থাৎ যে ক্লাসে পড়ছো, বিশেষ করে ক্লাস 10 পর্যন্ত, তাদের জেনারেল কিছু জিনিস জানার দরকার, অর্থাৎ সব কিছু জানার দরকার। তার জন্য তোমাদের জন্য এই সমস্ত সব বিষয়গুলি দেওয়া থাকে। তারপরে মাধ্যমিকের পরে যার যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের জন্য নির্দিষ্ট বিষয় থাকে। তখন মনে রাখতে হবে, মা বাবা জোর করছে বলে আমি ওই সাবজেক্টে পড়বো তা নয়। কারো হয়তো আর্টসে পড়তে ভালো লাগে, তোমরা আর্টস নেবে। আর্টসে পড়া তো আইএস অফিসার বা আরো ভালো ভালো সব হওয়া যায়, প্রফেসর, এই সমস্ত কিছু হওয়া যায়। শুধু সায়েন্সে পড়লে হবে এমন কথা নেই, আর সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তারও কোনো কথা নেই। জীবনে সফলতা লাভ করাই নিয়ে বড় কথা। তার জন্য যে কোনো বিষয়ে যার যেটাতে ভালো লাগে সেই নিয়ে তোমরা পড়বে। তবে ক্লাস 10 পর্যন্ত ইন জেনারেল কিছু জিনিস, সব কিছু সম্পর্কে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক সব কিছু সম্পর্কে একটু জানা দরকার। জেনারেল নলেজ যদি না থাকে তাহলে ভবিষ্যতে উপরের ক্লাসে গেলে অসুবিধা হবে বলে এখন তোমরা এগুলো একটু জানা প্রয়োজন। পছন্দ না হলে একটু পড়তে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার আসল সময় কোনটি? সকালবেলা ঘুম থেকে ওঠার আসল সময় সকাল 5টার মধ্যে উঠতে হবে। তার জন্য কি করতে হবে? রাত্রে একটু আগে স্যার বলছিলেন আমাদের হোস্টেলে কি করে, 10টা 10:30টার পরে জোর করে লাইট অফ করে দেওয়া হয়, ঘুমিয়ে পড়তে হবে। অর্থাৎ আগে ঘুমিয়ে পড়তে হবে, ভোরে ভোরে উঠতে হবে। রাত্রে মনে রাখবে 11টার পর থেকে যে সমস্তগুলি পড়বে মাথায় কম ঢুকবে, কারণ মন চঞ্চল হয়ে গেছে। তার জন্য সকালবেলা উঠে পড়লে দেখবে কম সময়ে বেশি জিনিস আয়ত্ত করে ফেলতে পারবে। এই সকালবেলা ওঠার অভ্যাসটা খুব প্রয়োজন। ঠিক আছে, সকাল 5টায় ধ্যান করার নির্দিষ্ট সময় আছে কি না নেই? আচ্ছা, খুব সুন্দর কথা। আমি একটু আগে বলেছিলাম আমাদের মিশনের ছাত্রাবাসগুলিতে যেখানে তোমাদের মতো ছোট ছোটরা আছে তাদের জন্য আমরা সকাল এবং বিকাল, সকাল 5টার সময় একবার, আবার বিকাল যখন পড়তে বসবে তার আগে, অর্থাৎ তোমার খেলাধুলা করে এলে তারপরে একটু টিফিন করলে, টিফিনের পরে যখন সূর্য ডুবে গেল ঠিক আবার পড়তে বসবে তার আগে একটু সময়।
এই দুটোর সময় ধ্যান করার চেষ্টা করবে। ধ্যান মানে জোর করে কিছু নয়, একটু ভালো কিছু চিন্তা করা, বাইরের অন্য জগৎ থেকে মনটাকে বুঝিয়ে এনে একটু ভালো একটা জায়গায় রাখা, যার যার সামনে যে দেবদেবী থাকে সেখানে রাখা, এটি বলে ধ্যান। কি করলে পড়ায় মন বসবে, এটা বিস্তারিত আলোচনা করেছি। মনকে একাগ্র করার চেষ্টা করবে, আর মোবাইল এই সমস্তগুলি একটু কম ঘাঁটবে। যখন পড়তে বসবে তখন কি করবে, মোবাইলটাকে ক্ষণিকের জন্য একটু অন্য ঘরে রেখে দিবে, সুইচ অফ করে, সুইচ অন রাখবে না। মা বাবা থাকলেও মা বাবাকে বলবে যে এখন আমি পড়তে বলছি, তোমার ফোনটাকে এখন পাশের ঘরে নিয়ে রাখো, তোমাদের কানে যাতে শব্দ না আসে। এখনের দিনে সব থেকে বেশি এই জিনিসটি প্রয়োজন। যখন যা প্রয়োজন তাই বলতে হয়। কিছুদিন আগে ছিল টিভি, একটা টিভি সিরিয়াল দেখে, এখন টিভি সিরিয়ালটা একটু কমেছে, এখন মোবাইলের কথা আমরা বলছি। তো যাই হোক, তোমরা ওইভাবে যখন যেই কাজটুকু করবে মন প্রাণ পুরোটা সেই কাজে দিবে। যখন খেলতে যাবে খেলার মাঠে, যখন অঙ্কন করবে আঁকাতে, আবার যখন পড়ার টেবিলে বসবে পড়াতে মন প্রাণ পুরো দেবে। মন একটু এখানে একটু এখানে দেবে না। যখন পড়তে বসে পড়ার কথা না ভেবে অন্য কথা মনে আসে, কি করবে? এই জন্যই বলছি অন্য কথা যাতে না মনে আসে তার জন্য একটু মনকে সংযত করা চাই। একাগ্রতার জন্য একটু ধ্যান দরকার। জীবনে মানুষ হওয়ার জন্য শুধু কি পড়াশোনা দরকার? একদম না। জীবনে মানুষ হওয়ার জন্য শুধু পড়াশোনা বড় জিনিস নয়। পড়াশোনা তোমাদের জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য একটি যদি পিলার হয়, বাকি চারটি স্তম্ভ কিন্তু তোমাদের নিজের পায়ে নিজে কি করে দাঁড়াবে, গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করবে, কিভাবে একজন ভালো মানুষ হবে। অনেকে আছেন, আমি উদাহরণ দিতে পারি, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যিনি প্রেসিডেন্ট, তিনি একটা সময় ছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়ে তিনি সারা বিশ্বকে জয় করেছিলেন। বিশ্বের 58টি দেশে তিনি বক্তৃতা দিয়েছিলেন। লেখাপড়ায় সব কিছু নয়, ভালো মানুষ হওয়ার প্রথম প্রয়োজন। আমি নিয়মিত ধ্যান করি এবং অনেকেই বলে আমি যেরকম চঞ্চল ছিলাম বাড়িতে তার তুলনায় অনেক শান্ত হয়েছি। এটা ভালো দিক নাকি খারাপ? তুমি নিজেই বললে তুমি আগে যেমন চঞ্চল ছিলে তার থেকে একটু শান্ত হয়েছ, তার মানে তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছো। খুব ভালো। তো তোমার নিজে আগে চঞ্চল ছিলে, এখন শান্ত হয়েছে। কোনটা ভালো? চঞ্চল থাকা ভালো না শান্ত থাকা ভালো? হ্যাঁ। তবে আরেকটা কথা আছে, এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালে মিথ্যা কথা বলবে না, কিন্তু দেওয়ালে দেওয়ালই থাকবে। ছাত্রছাত্রীরা একটু চঞ্চল থাকবে, একটু দুষ্টামি করবে, ওটাই তো দরকার। তার মানে কি বলতে চাইছি, কালকে ক্লাসে এসে টিচারদের সামনে টিচাররা পড়াবে তোমরা গল্প করবে তা নয়। যখন খেলার মাঠে যাবে, যখন দুষ্টামি করবে ভালো করে দুষ্টামি করবে, আবার যখন সাদা পড়াবে পুরো মন প্রাণ দিয়ে পড়বে। সবকিছু দরকার। সাদা যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে তার উত্তর দেওয়ার জন্য সবাই আগে তোমাকেই উঠে আসতে হবে। যে জীবনে কোনোদিন প্রশ্ন করে না, মুখ লুকিয়ে থাকে, সে জীবনে সফল হতে পারে না। সৎ সাহস চাই প্রশ্ন করার মতো। যে প্রশ্ন করতে পারে সেই জীবনে সফল হতে পারে। এই ওয়ালটা কোনোদিন পারবে না, আমাকে প্রশ্ন করবে না, আমার কাগজে লিখে দেবেও না, সে ওয়ালই থাকবে। আমি বহু বছরের পুরানো ওয়াল দেখছি, পুরো বহু বছরের পুরানো ওয়ালই থেকে যাবে। আর যে প্রশ্নটি করেছ সে কিছুদিন পরে একজন দেশের ভালো নাগরিক হবে। এই হলো পার্থক্য।
মন থেকে নেগেটিভ জিনিস দূর করার উপায় কি? মন থেকে নেগেটিভ জিনিস দূর করার উপায় বলতে আমরা গুরুজনদের যে সমস্ত কথা বলেন তা শুনে চলার প্রথম প্রয়োজন। আমাদের মা বাবা শিক্ষক শিক্ষিকাগণ যা বলেন তা শুনলে আমাদের মনের যে সমস্ত খারাপ জিনিসগুলি অটোমেটিক চলে যায়। ছাত্রছাত্রীদের বিশেষ করে তোমরা যে ধরনের কাজে করছো তোমাদের প্রথম এইটুকুই প্রয়োজন, এরপরে বাকি কথা অন্য সময় হবে। তোমাদের রাগ কন্ট্রোল করবো কিভাবে, এ তো মহা কঠিন প্রশ্ন। রাগ কন্ট্রোল করতে হলে বলে ডাক্তাররা বলে ধ্যান করতে হবে। আমাদের চারদিকে তোমাকে রাগানোর জন্য তোমার বন্ধুরা এরা ওরা সবাই চেষ্টা করবে, কিন্তু তোমরা নিজেরা খুব বেশি তাতে নিজেদের একাত্ম করে ফেলবে না। যতটুকু প্রয়োজন ততটুকু। জগতে একটি জিনিস মনে রাখবে, কেউ তোমাকে কোনো কিছুতে সাহায্য করবে না, তুমি সবাইকে নিয়ে চলতে হবে। তোমাকে সাহায্য করার জন্য জগতের সবাই এগিয়ে আসবে না, অথচ তুমি সবাইকে নিয়ে জগতের সবাইকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। আর আমাদের যে রাগটা কখন আসে, আমরা যে জিনিসটুকু চাইছি যখন সেই জিনিসটুকু যখন পাই না তখন আমাদের রাগ হয়। তার জন্য আমাদের কি প্রয়োজন, তখন মনে রাখতে হবে আমি যে জিনিসটুকু চাইছি সেটা আমি পাওয়ার কতটা যোগ্য, বা সেই জিনিসটা আমার জীবনে কতটা প্রয়োজন। না পেলেও তো চলে। হয়তো তোমরা চাইলে বাড়িতে পূজার সময় বাবার কাছে এমন একটি দামি জামা চাইলে, সেই জামা হয়তো দিতে পারলো না, বাবার আর্থিক অবস্থা ঠিক নেই বা দেওয়ার মতো কোনো কারণে সম্ভব নয়। তখন কি করতে হবে, নিজের মনকে বোঝাতে হবে আমি এই জিনিসটুকু পাওয়ার কি যোগ্য, বা আমার বাবার কি সেই ক্ষমতা আছে দেওয়ার। এই ধরনের বিচার ক্ষমতাটুকু আনতে হবে। জীবনের লক্ষ্য স্থির করবো কিভাবে? জীবনের লক্ষ্য স্থির করতে হলে আমাদের জীবনের সামনে একটি আদর্শকে রাখতে হবে। সেই আদর্শ স্বামী বিবেকানন্দ হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পারে, জগদীশ চন্দ্র বসু হতে পারে। যে কোনো এমন ধরনের মহান একজন মনীষীদের আদর্শ আমাদের সামনে রাখলে তাদের অনুকরণ নয়, তাদের কি ভালো ভালো জিনিসগুলি কি আছে, কিভাবে তারা মহান হয়েছেন, তা আমাদের নিজের জীবনে একটু একটু করে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এমন নয় যে সকলকেই নেতাজি সুভাষচন্দ্র বসু হতে হবে বা জগদীশ চন্দ্র বসু হতে হবে। মোবাইল থেকে কিভাবে দূরে থাকবো, খুব সুন্দর প্রশ্ন। মোবাইল থেকে দূরে থাকার কথা এখনের দিনে আর বলা যায় না, আগে এক সময় বলা হতো। আমাদের ছাত্রাবাসগুলিতে এখনো মোবাইল এলাও নেই, যারা করে সেখানে মোবাইল এলাও নেই। তারপরেও আমি বলছি এখন তোমাদের, আমি যদি বলি তোমরা মোবাইল আজকে থেকে কেউ ধরবে না, এই কথাটি কেউ শুনবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, যখন পড়তে বসলে তখন মোবাইলটাকে ফ্লাইট মোডে বা বন্ধ করে কতক্ষণ সময়ের জন্য দূরে রাখতে হবে। আবার যখন এখন বাড়ি থেকে যখন গেলে একটু খাওয়া দাওয়া করলে, তারপর হয়তো আধা ঘন্টা একটু ভালো নিউজ দেখলে, ভালো একটা কিছু গান শুনলে, এইটুকু করতে পারে। এমন বলবো না যে আজকেই মোবাইলটা পুরো বিক্রি করে দাও, ওটা এখন বলে আর লাভ হবে না, কেউ শুনবেও না। তোমরা হাতের লেখা সুন্দর করার উপায় যেটা শিক্ষকরা বলবেন ভালো করে। ঠিক আছে, তোমরা ভালো থেকো।
আমাদের প্রত্যেকের জীবনে পুরাতন কিছু দুর্ঘটনা যেগুলি হঠাৎ মনে হয়, ফলে মন আনমনা হয়। বর্তমান কর্মজীবন সহ অন্যান্য বিষয়ে মনোযোগ করা মুশকিল হয়। এই যে পুরাতন কিছু দুর্ঘটনা যে সমস্তগুলি আমরা বলি, তার গভীরে যদি প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পারবো স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা এখন যা করছি তা হলো অতীত কর্মের ফল। আবার ভবিষ্যতে যা করব বর্তমান কর্মের ফল। এখন যা যা করছি ভবিষ্যতে তা করব। এই যে জীবনের দুর্ঘটনা বা ভালো ঘটনা, এগুলি আমাদের প্রত্যেকের জীবনে আসবে। তার জন্য শ্রীমা সারদা দেবী একটি সুন্দর কথা বলতেন। তিনি বলতেন, যেখানে ফালকা যাওয়ার কথা সেখানে ছোট একটা সুইচ গেল, অর্থাৎ যেখানে বড় দুর্ঘটনা হওয়ার কথা সেখানে ছোট একটা হলো। যার ফলে কি হয়, আমরা যদি সেই পুরাতন দিনের কথাগুলো যদি ভুলার যদি চেষ্টা করি, যা হয়েছে হয়েছে, অতীত অতীত, আমরা এখন নিজের ইচ্ছা শক্তি বলে ইচ্ছা শক্তির দ্বারা আমাদের সেই অতীতকে অতিক্রম করে আমরা সফল হতে হবে। সেই ইচ্ছা শক্তির প্রয়োগ স্বামী বিবেকানন্দের এক জায়গায় প্রয়োগ করেছেন। আমাদের ভবিষ্যৎ কর্ম আমরা যদি এখন যা করছি অতীত কর্মের ফল যদি হয়ে থাকে, তাহলে তো আমরা তো যন্ত্রের মতো চলছি, আমরা তো কিছু করার নেই। কিন্তু তারপরে আরেকটি কথা আছে, স্বামী বিবেকানন্দ উইল পাওয়ার, ইচ্ছা শক্তির প্রয়োগের কথা বারবার বলছে। এই ইচ্ছা শক্তির প্রয়োগের মাধ্যমে শ্রীমা সারদা দেবী বলছেন, আগে যেখানে বড় দুর্ঘটনা হতো সেখানে ছোট দুর্ঘটনা হবে। অর্থাৎ ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা নিজেদের আস্তে আস্তে করে সংশোধন করে নিতে পারি। পদ্মনাভ হাজরা, এরপর গল্প বলা, প্রথম স্বাগত প্রধান ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, দ্বিতীয় স্নেহা বাগ, তৃতীয় শ্রীমনা রাউত। তোমরা মঞ্চে চলে আসো। পুরস্কারগুলি তুলে দিচ্ছে মিত্রা জানা। এরপর সপ্তম অষ্টম শ্রেণীর স্বামীজির নির্বাচিত পত্রপাঠ। প্রথম হয়েছে দেবস্মিতা পাত্র, দ্বিতীয় মৌমিতা শাসমল, তৃতীয় দীপকোনা দুয়ারি। তোমরা মঞ্চে চলে আসো। পুরস্কার তুলে দিচ্ছেন নীতিশ রঞ্জন মুখোপাধ্যায় মহাশয়। দেখি ওদিকে 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 একটু সরে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে যাবে তো, একটুখানি একটু দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। এখানে দাঁড়াও। এরপর সপ্তম অষ্টম শ্রেণীর আবৃত্তি। মাঝি একটু দাঁড়াবেন, একটুখানি ছবিটা। আচ্ছা, একটু পরপর তিনজন একটু দাঁড়িয়ে যাও, পরপর তিনজন দাঁড়িয়ে যাও, পরপর তিনজন। পুরস্কারগুলি তুলে দিচ্ছেন সুশীল ভৌমিক মহাশয়। একটু একটু সরে একটু। ঠিক আছে, যাও। সপ্তম অষ্টম শ্রেণীর আবৃত্তি প্রতিযোগিতার প্রথম হয়েছে দীপকোনা দুয়ারি, দ্বিতীয় সুদৃষ্ণা মাইতি, তৃতীয় অনন্যা সাউ। এই পুরস্কারকে টুকরিয়ে তুলে দিচ্ছে সুশীল বাবু। চলে যাও চলে যাও চলে যাও, ওদিকে চলে যাও।
অনন্যা সাউ অনুপস্থিত রয়েছে। তৃতীয় অনন্যা সাউ অনুপস্থিত রয়েছে। ওনার পুরস্কারটি বিদ্যালয়ে রাখা থাকবে। এরপর নবম ও দশম শ্রেণীর সঙ্গীত প্রতিযোগিতা। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৌমিনী রাউত, দ্বিতীয় সুনয়না মান্না, তৃতীয় মধুমন্তী মণ্ডল। এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক সম্মানিত প্রবীণ কুমার সামন্ত মহাশয়। প্রবীণ বাবুকে সামনে আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় সুনয়না মান্না, তৃতীয় মধুমন্তী মণ্ডল, এরপর প্রবন্ধ রচনা প্রথম হয়েছে স্বপ্না প্রামাণিক, দ্বিতীয় কোয়েল হাজরা, তৃতীয় অবন্তিকা বেরা। তোমরা মঞ্চে চলে আসো। এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের আরেক শিক্ষক তপন কুমার পাত্র মহাশয়। অবন্তিকা অনুপস্থিত রয়েছে। এরপর নবম দশম শ্রেণীর আবৃত্তি প্রতিযোগিতা। প্রথম হয়েছে নেহা সাউ, দ্বিতীয় বৃষ্টি রাউত। এই পুরস্কারগুলি তুলে দিচ্ছেন আমার এসো। নেহা অনুপস্থিত হয়েছে, অসুস্থতার জন্য বাড়ি চলে গিয়েছে। দ্বিতীয় বৃষ্টি রাউত। এদিকে দেখেন একটু, ঠিক আছে। এখন আমরা তোমাদের বিদ্যালয়ের লাইব্রেরির জন্য রামকৃষ্ণ মিশন তমলুকের পক্ষ থেকে 2টি বই তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে দিচ্ছি। তোমরা যখন সময় পাবে বই দুটি পড়ার চেষ্টা করবে। ঠিক আছে।